বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদের মাসুম সাহেব নেওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমি আমার ক্লাসে ফিরে আসলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমি দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সম্পর্কে ক্লাস করেছি। আজকেও তার এই ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে আবার আসছি। আমি বোর্ডে একটা অঙ্ক করতেছি। তোমাদের বইয়ের 2018 সাল ক সেট 2018 সাল ক সেটের প্রশ্নের অঙ্কটা আছে 9 নম্বরে। আমি প্রশ্নটা উঠাচ্ছি 9 নং। প্রথমে বলছে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য 2018 সাল ক সেট 2018 ক সেট একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, তারপর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তারপর স্থায়ী ব্যয়, তারপর আছে প্রকৃত বিক্রয়। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হলো 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো 120 টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় হলো 8 লক্ষ টাকা, আর মোট বিক্রয় হলো 12,000 একক। 12,000 একক। এখন এই ছিল আমাদের প্রশ্নটা। আমরা প্রশ্নটা ঠিক রাখবো, এখান থেকে সমস্যাগুলি কিভাবে সমাধান করা হয় আমরা সেটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সাথে যুক্ত আছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা যুক্ত হয় নাই, আশা করি তারা যুক্ত হবে এবং তোমরা মেসেজটা তাদেরকে দিয়ে দাও যে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক্লাস চলছে। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমি গত ক্লাসে আলোচনা করেছি। ফিনান্স প্রথম পত্র 4র্থ অধ্যায়ে প্রায় সেম অঙ্কই আসে এবং প্রায় 80% একই অঙ্ক আসে ফিনান্স প্রথম পত্র 4র্থ অধ্যায়ে। সুতরাং এক জায়গায় শিখলে তোমরা আরেক জায়গায় শিখার প্রয়োজন নাই, অটো শিখা হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং কিছু ভাষার কাজ দিয়েছিলাম যে তোমরা বাসায় সূত্রগুলি দেখবে এবং কয়েকবার পড়ে নিবে, যাতে আমরা অঙ্ক করলে তোমাদের সূত্রগুলি তোমাদের আয়ত্তে আসে এবং তোমরা সেটা করতে পারো। আজকে আমি শুরু থেকে শুরু করছি। প্রথমে ক, আমি দিলাম না যে কি করতেছি, সমাধান। ধরো প্রথমে চেয়েছে মোট মুনাফা নির্ণয়, মোট মুনাফা নির্ণয়। তাহলে মুনাফা সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয়
পরিবর্তনশীল ব্যয় বিয়োগ স্থির ব্যয়। আসব বিক্রয় মূল্য কত? বিক্রি করা হয়েছে 12,000 একক ইন্টু 200 বিয়োগ পরিবর্তনশীল হলো 200 ইন্টু 120 বিয়োগ স্থির ব্যয় ছিল 8 লক্ষ। তাহলে গুণ করলে আসে 12 দুগুণে 24 লক্ষ বিয়োগ 2,40,000 2,40,000 এটা 12,000 হবে। 12,000, এটা 12,000 ঠিক আছে। পরিবর্তনশীল ব্যয় মান বসানোটা ঠিক হয়নি, আমি ঠিক করে দিচ্ছি। মান বসানোটা হবে পরিবর্তনশীল মোট আমার 12,000 একক বিক্রি হচ্ছে, প্রতি একক 120 টাকা করে। তাহলে 12,000 ইন্টু 120, 12,000 ইন্টু 120 14,40,000, 14,40,000 বিয়োগ 8 লাখ, তাহলে 24 লক্ষ থেকে যদি ব্যয়টা মাইনাস করে দেই, টোটাল আমার আসে 22,40,000। তাহলে মুনাফা আসতেছে 1,60,000। এ হলো মুনাফা নির্ণয়ের সূত্র। আশা করি বোর্ডে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ। আমি বাংলায় অঙ্কটা করতেছি যাতে তোমরা সূত্রটার সাথে মিলায় দেখতে পারো। ইচ্ছা করলে আমরা ইংরেজিতে ছোট ছোট করে এগুলো লিখতে পারতাম, কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো। তাহলে মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয় বিয়োগ স্থির ব্যয়। গত ক্লাসে আমরা পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় সম্পর্কে আলোচনা করেছি। যাই হোক, আবার জায়গার স্বল্পতার কারণে বোর্ড মুছে পরিষ্কার করতে হচ্ছে। এবার খতে আমরা নির্ণয় করব একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ নির্ণয়। গত ক্লাসে আমি আগে বলেছি যে এই দত্তাংশ শব্দটা অনেকগুলি শব্দ দিয়ে ব্যবহার করা হয়। দত্তাংশের আরেকটা নাম কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত। অনুদান প্রান্ত হলো একক
একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিক্রয় মূল্য 200, পরিবর্তনশীল ব্যয় হলো 120, তাহলে দাঁড়ালো 80 টাকা। একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন অথবা অনুদান প্রান্ত। এবার এটা গেল খ। এবার নির্ণয় করব আমরা গ। একক প্রতি এবার গ নির্ণয় করব দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাত আমাদের অনেক কাজে লাগে, আজকে শুধু আমরা আলোচনা করব দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাত হলো দত্তাংশ একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হলো 200, 120 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে দাঁড়ায় 60%। একক প্রতি দত্তাংশ হলো 60%। এবার আমরা আলোচনা করতে চাই ব্রেক ইভেন পয়েন্ট। বিপি একক। তোমরা জানো বিইপি শব্দের অর্থ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বলতে বোঝায় যে পরিমাণ উৎপাদনে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাভ এবং বিক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় সমান হয়। লাভ হয় না কিন্তু লসও হয় না, এমন একটা স্তরকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা আর একটু ক্লিয়ার করছি ব্রেক ইভেন পয়েন্টকে, বা ব্রেক ইভেন পয়েন্ট বলতে বিক্রির বা উৎপাদনের ওই স্তরকে বোঝায় যে স্তরে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় সমান হয়, তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা এখন নির্ণয় করব যে তাদের মূল উৎপাদন ছিল 12,000 একক, তাহলে তাদের ব্রেক ইভেন পয়েন্ট কত একক, এটা আমরা নির্ণয় করব। তাহলে বিইপি একক, আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সময় ব্যয় বিন্দুকে ইংরেজিতে ব্রেক ইভেন পয়েন্ট লিখব। ব্রেক ইভেন পয়েন্ট বার করার সূত্র হলো এফসি এসপি মাইনাস বিসি। সংক্ষেপে লিখতেছি কারণ বাংলা লেখলে আমার বোর্ডটা পুরা শেষ হয়ে যায়। এখানে তোমরা বুঝবা এফসি মানে ফিক্সড কস্ট 8 লাখ, এসপি মানে সেলিং প্রাইস পার ইউনিট 200, আর ভিসি মানে পরিবর্তনশীল ব্যয় 120, অথবা সিএম কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 80।
যেভাবে আমরা এই জায়গাটাকে আমরা সিএমও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এসপি মাইনাস ভিসি ইকুয়াল টু সিএম, অথবা সিএম ইকুয়াল টু এসপি মাইনাস ভিসি, অর্থাৎ ভেরিয়েবল কস্ট এবং সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর্থাৎ সিএম ইকুয়াল টু এসপি মাইনাস ভিসি। তাহলে এসপি মাইনাস ভিসি ইকুয়াল টু সিএম। আমাদের এই জিনিসটা জানতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, অনুদান প্রান্ত, এক কথায় বাংলায় অনেক কথা বের হয়ে আসে, কিন্তু ইংরেজিতে একটাই নাম, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এসপি মাইনাস ভিসি আমরা এটা লিখি আজকে, পরবর্তী পর্যায়ে আমরা শুধু সিএম লিখব। তাহলে মান বসাই, এসপি হলো 8 লাখ এফসি, আর এসপি হলো 200 বিয়োগ 120, তাহলে আসতেছে 80, 10,000 একক। দশ হাজার একক। এবার বের করতে পারি আমরা ওমো নাম্বার, 5 নাম্বার বিইপি টাকা, এটা বাইর করছি বিইপি ইউনিট, একক, এটা সূত্র। আর বিইপি টাকার সূত্র হলো বিইপি ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে বিইপি ইউনিট হলো 10,000 ইন্টু সেলিং প্রাইস ইউনিট হলো 200 পার, তাহলে আসতেছে 20 লাখ। তাহলে আসতেছে 20 লাখ। তাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এর ভ্যালুয়েশনটা হচ্ছে 20 লাখ। তাহলে আজকে আমরা শিখলাম প্রথমে মুনাফা, তারপরে শিখলাম কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তারপরে শিখলাম কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এখন শিখলাম ভিপি একক, ভিপি টাকাটা আর একটা সূত্র দিয়ে বের করা যায়। তাহলে এটা তাহলে বিইপি টাকা বিকল্প সূত্র, বিইপি টাকা হলো এফসি সিএমআর অনুদান প্রান্ত অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে এফসি ছিল 8 লক্ষ, আর আমরা বের করেছিলাম যে সিএমআর হলো 60%। তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই যে সিএমআর রেশিওটা কিভাবে বের হয়। সিএমআর হলো 80 ইন্টু 100, নিচে হবে 200। এটা হলো সিএম, এটা হলো একক প্রতি বিক্রয় মূল্য, আর এটা হলো শতকরা হারে প্রকাশের জন্য। তাহলে এটা 40% হবে। শূন্য শূন্য যদি কাটা যায় তাহলে 40%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো 40%। তো এবার মানটা বের করে নেই। তাহলে মানটা কত আসে দেখি।
8 লাখ, 8 লাখ ভাগ 40, তারপরে পার্সেন্ট, একই রেজাল্ট আসবে 20 লাখ। 40 তুমি পার্সেন্টেজ টিপ দাও কমার্শিয়াল ক্যালকুলেটরে, দেখবা চলে আসছে। আমার কি সময় শেষ? কত মিনিট আছে? আর 10 মিনিট। তাহলে আজকে আমরা শিখলাম এখন ভিইপি টাকা। ভিইপি টাকার দুইটা সূত্র, একটা হলো এফসি ডিভাইড বাই সিএম, এটা এককের সূত্র, আর ভিইপি একককে বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে ভিইপি টাকা পাওয়া যায়, অথবা এফসি কে সিএমআর দ্বারা ভাগ করলে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করলেও একক প্রতি টাকা পাওয়া যায়। এবার আমরা বের করতে চাই প্রত্যাশিত মুনাফায় বিক্রয় মূল্য। যদি আমাদের মুনাফাটা হয়েছিল বোধহয় 1,60,000 বা 40,000, এখন বলি যদি 2 লক্ষ টাকা, সে 2 লক্ষ টাকা মুনাফা করতে চায়, 2 লক্ষ টাকা মুনাফা করতে চাইলে মোট কত একক বিক্রি করতে হবে? মোট কত একক বিক্রি করতে হবে? তাহলে এটা হলো তাদের প্রত্যাশিত মুনাফা। আমরা চেয়েছি এত টাকা মুনাফা করতে চাই, মুনাফা হয়নি, এই জন্য এটাকে বলা হয় এক্সপেক্টেড প্রফিট। এক্সপেক্টেড প্রফিট অর্থাৎ প্রত্যাশিত, আমার চাওয়া, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমার মনোভাব, এটাকে বলা হয় এক্সপেকটেশন। তাহলে আমার প্রত্যাশিত এক্সপেক্টেড মুনাফা হলো 2 লক্ষ। তাহলে আমাকে কত একক দ্রব্য উৎপাদন ও বিক্রি করতে হবে, এটা বাইর করার আমরা এখন বের করতে চাই। তাহলে প্রত্যাশিত মুনাফা বিক্রয়, প্রত্যাশিত মুনাফায় বিক্রয় একক, তাও একক, একক হলো এফসি প্লাস প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা, নিচে হলো সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 8 লাখ প্লাস প্রত্যাশিত মুনাফা 2 লাখ, আর ভাগ হলো কন্ট্রিবিউশন মার্জিন 80, কন্ট্রিবিউশন মার্জিন 80। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি বেরিয়ে আসে দেখি। 80 চলে গেল, তাহলে এখানে আশিতে একবার ভাগ করা যায়, 2 লাখ। 8 লাখ 10 লাখ, 10 লাখের যদি আমি 80 দিয়ে ভাগ করি, দশ লাখ ভাগ 80, তাহলে 12,500, 12,500 একক। তাহলে বোঝা গেল যে তাদের উৎপাদন যখন 12,000 একক
তখন তাদের প্রত্যাশিত বিক্রয় মুনাফা ছিল, প্রকৃত মুনাফা ছিল 1,40,000-এর মতো। কিন্তু যদি আমি 2 লক্ষ টাকা মুনাফা করতে চাই, মুনাফাটা আমার 2 লক্ষ টাকা আসতে চায়, তাহলে আমার বিক্রয়ের পরিমাণ বাড়াইতে হবে, বিক্রয়ের পরিমাণ বাড়াইতে হবে। তাহলে এবার যদি বলি যে এটা একক এত একক বিক্রি করতে হবে, তাহলে এবার যদি বলি যে তাদেরকে কত টাকা বিক্রি করতে হবে, তাহলে এটা আর একটা করব যে প্রত্যাশিত মুনাফায় বিক্রি বা বিক্রয়, এবার এখানে টাকা লিখব, এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা। তো টাকা এখানে সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে। এই জায়গাটা হয়ে যাবে CMR, আর এই জায়গাটা হয়ে যাবে 40%, এই জায়গাটা হয়ে যাবে 40%। তাহলে দেখো চেঞ্জ কি আসে, প্রত্যাশিত মুনাফায় বিক্রয়ের পরিমাণ কত হবে। তো কত হবে যদি এরকম প্রশ্নে চায়, তাহলে তোমাকে দুইটাই বের করতে হবে, এককও বের করতে হবে, টাকাও বের করতে হবে। কারণ তোমাকে এখানে নির্দিষ্ট করে কিছু চাইনি, কিন্তু উত্তরটা তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে যে যদি সে একক জানতে চায় তাহলে এত একক, যদি সে টাকা জানতে চায় তাহলে এত টাকা। তো ঠিক আছে, আমরা দেখি একই অবস্থায় কি পার্সেন্টেজ। তাহলে 10,000, 10 লাখ ভাগ 40%, একবারে বের করে নেই, জায়গার অভাব আমার। 10 লাখ ভাগ 40%, 25 লক্ষ টাকা আসতেছে, 25 লক্ষ। তো এইভাবেও বের করা যায়। আবার দেখো তার এক্সপেকটেশন 12,500 একক ছিল, 12,500 একককে যদি তুমি 200 দিয়ে গুণ দাও তাহলে 25 লক্ষই আসবে। তুমি যেভাবে করো সেভাবে তুমি আনসারে পৌঁছে যেতে পারবা, যদি তোমার ক্যালকুলেশনটা সঠিক থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করতে চাই। তোমাদের বইয়ে বেশ কিছু সূত্র আছে, তোমরা সূত্রগুলি, আমি বারবারই বলি, মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু কয়েকবার পড়বা, ভালো করে পড়বা, যাতে আমরা যখন অঙ্কে এগুলো অ্যাপ্লিকেশন করি, অঙ্কে দেখাই, তখন যদি তুমি বুঝে আসে তাহলে অঙ্কগুলি এমনিতেই, সূত্রগুলি এমনিতেই তোমাদের আয়ত্তে চলে আসবে। আর এই চ্যাপ্টারটা তোমাদের 2 জায়গায় কাজে লাগবে। অঙ্কটা এক জায়গায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, আর এক জায়গায় ফিনান্স প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে তোমাদের কাজে লাগবে। সুতরাং তোমরা ভালো করে এই সূত্রগুলি পড়বা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।